কলকাতার একদম সাধারণ একটি মেয়ে, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। জীবনটা খুব নিয়মমাফিক চলছিল। অফিস, বাড়ি, একটু সোশ্যাল মিডিয়া, আর সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে দেখা। কিন্তু একটা রাত সব কিছু বদলে দিল। সেদিন রাত তখন প্রায় 2টো। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। আধো চোখে ঘুম থেকে উঠে স্ক্রিনে দেখি একটা অজানা নম্বর। প্রথমে ধরতে ইচ্ছে করছিল না, এত রাতে কে ফোন করবে, কিন্তু ফোনটা থামলো না, বারবার বাজতেই থাকলো। শেষে বিরক্ত হয়ে ধরলাম। হ্যালো, আমি বললাম। ওপাশে কোনো উত্তর নেই, শুধু যেন কেউ খুব ধীরে শ্বাস নিচ্ছে। আমার গায়ে কেন যেন একটু কাঁটা দিল। কে বলছেন? আমি একটু জোরেই বললাম। কিছুক্ষণ চুপ থাকার পর একটা মেয়ের গলা শোনা গেল, খুব দুর্বল, কাঁপা। আমাকে আমাকে বাঁচাও। আমার বুকটা ধক করে উঠল। আপনি কে? কোথায় আছেন? আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কিন্তু তার আগেই লাইনটা কেটে গেল। আমি কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এটা হয়তো কোনো প্র্যাঙ্ক, কেউ মজা করছে। নিজেকে বুঝিয়ে আবার ঘুমিয়ে পড়লাম, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি থেকেই গেল। পরের দিন অফিসে গিয়ে আমি আমার সহকর্মী রিমিকে সব বললাম। ও হেসে উড়িয়ে দিল। এসব তো হয়ই, কেউ প্র্যাঙ্ক করছে, রিমি বলল। আমি মাথা নাড়লাম, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখনই অফিসের টিভিতে একটা খবর চলতে শুরু করলো। একজন সংবাদ পাঠক বলছিল, গত রাতে শহরের উপকণ্ঠে এক অজ্ঞাত পরিচয় মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। আমি অজান্তেই টিভির দিকে তাকালাম। স্ক্রিনে মেয়েটার ছবি ভেসে উঠল, আর আমি জমে গেলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম এই মুখটাই আমি গত রাতে শুনেছি। সেই রাতেই আবার ফোনটা এলো। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম স্ক্রিনের দিকে। একই অজানা নম্বর। এইবার হাত কাঁপছিল, তবুও ফোনটা ধরলাম। হ্যালো, আমার গলা কাঁপছিল। ওপাশ থেকে সেই একই গলা। তুমি দেখেছো, তাই না? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি কে? আমি কোনো মতে বললাম। ও বলল, ওরা আমাকে মেরেছে। আমার নিঃশ্বাস আটকে গেল। কারা? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তার উত্তরটা আরও ভয়ঙ্কর ছিল। ওরা এখনো মুক্ত। লাইনটা আবার কেটে গেল। সেই মুহূর্তে আমি বুঝলাম আমি এমন কিছুতে জড়িয়ে পড়েছি যেটা শুধু একটা ফোন কল নয়, এর পেছনে আছে একটা সত্যি, আর সেই সত্যি খুব অন্ধকার। পরের দিন থেকেই আমি আর শান্ত থাকতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল যদি সত্যিই কেউ সাহায্য চাইছে। আমি ঠিক করলাম ঘটনাটা খুঁজে দেখব। খবরের চ্যানেল থেকে মেয়েটার নাম জানলাম, ঈশা। ওর মৃত্যুর জায়গাটা শহরের একটু বাইরে। আমি একাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
জায়গাটা ছিল নির্জন, চারপাশে আধা গড়া বাড়ি, ফাঁকা রাস্তা। সেখানে গিয়ে এক অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ আমাকে দেখছে। আমি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে শুরু করলাম। একজন বৃদ্ধ বললেন, মেয়েটাকে রাতের বেলা এখানে দেখা গেছিল, তারপর আর কেউ কিছু জানে না। আমি জিজ্ঞেস করলাম, ওর কোনো শত্রু ছিল? বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন, এই এলাকায় কিছু লোক আছে যাদের সঙ্গে ঝামেলা করা ঠিক না। আমার সন্দেহ বাড়তে লাগলো। সেই রাতেই আবার ফোন এলো। এবার আমি অপেক্ষা করছিলাম। তুমি ওখানে গিয়েছিলে? ওপাশ থেকে সেই গলা বলল। আমি চমকে উঠলাম। তুমি দেখছো আমাকে? আমি জিজ্ঞেস করলাম। ও বলল, আমি সব দেখতে পাই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কে করেছে এটা? আমি জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ চুপ থাকার পর ও বলল, 3 জন। তারা আমাকে ফাঁদে ফেলেছিল। আমি সব কিছু লিখে রাখতে লাগলাম, একটা একটা করে নাম, জায়গা, সব। কিন্তু যত আমি এগোতে লাগলাম ততই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে ঘুমের মধ্যেই আমি সেই গলাটা শুনতাম। কখনো মনে হতো আমার ঘরের ভেতরে কেউ হাঁটছে। আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে মনে হতো আমার পেছনে কেউ আছে। আমি বুঝতে পারছিলাম ঈশা শুধু সাহায্য চাইছে না, সে আমার সঙ্গে থেকে যাচ্ছে। অবশেষে আমি 3 জন লোকের খোঁজ পেলাম। তারা এই এলাকারই কিছু প্রভাবশালী মানুষ। আমি পুলিশের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রমাণ ছিল না। তখনই ঈশার গলা আবার শোনা গেল, তুমি একা পারবে না, আমি আছি। সেই রাতে আমি তাদের এক জায়গায় দেখতে পেলাম। আমি দূর থেকে সব রেকর্ড করছিলাম। হঠাৎ ওরা যেন কিছু অনুভব করল। তাদের একজন বলে উঠল, ও আবার ফিরে এসেছে। আমার বুক কেঁপে উঠল। ঠিক তখন হাওয়া হঠাৎ ভারী হয়ে গেল। আমি স্পষ্ট শুনতে পেলাম ঈশার গলা। কিন্তু এইবার সেটা শুধু ফোনে না, চারপাশে। তোমরা আমাকে মেরেছিলে, এখন আমি ফিরেছি। 3 জন লোক আতঙ্কে কাঁপতে লাগলো। আমি দেখলাম তাদের চোখের সামনে যেন কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। একজন চিৎকার করে উঠল, আরেকজন মাটিতে পড়ে গেল। সব কিছু কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল। পরের দিন খবর বেরোলো 3 জন লোক রহস্যজনকভাবে মারা গেছে। কেসটা বন্ধ হয়ে গেল। সব কিছু শেষ হয়ে গেছে ভেবেছিলাম, কিন্তু শেষ হয়নি। সেই রাতে আবার ফোন এলো। আমি ধীরে ফোনটা ধরলাম। সব শেষ, আমি বললাম। ওপাশে কিছুক্ষণ চুপ। তারপর ঈশার গলা, না, এখনো না। আমার বুকটা কেঁপে উঠল। মানে? আমি জিজ্ঞেস করলাম। ও বলল, তুমি আমাকে ছাড়তে পারবে না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি তোমাকে বাঁচিয়েছি, আমি বললাম। ও ধীরে হেসে উঠল। তাই তো, এখন তুমি আমার।
শেষবার যখন আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, আমি একা ছিলাম না। আমার পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়েছিল। শেষ কথা, কিছু ফোন কল শুধু কথোপকথন নয়, ওগুলো একটা দরজা। আর সেই দরজা একবার খুলে গেলে পাশ থেকে কে আসবে সেটা তুমি ঠিক করতে পারো না।